কফির কাপটা মুখে তুলতে গিয়ে থমকে গেলেন চিফ ইঞ্জিনিয়ার আরটি লারসেন। সামনে দাঁড়ানো লোকটার মুখের দিকে চাইলেন ভুরু কুঁচকে, তারপর ভাঙ্গা বাংলায় বললেন, বলো কি আব্দুল, এটা সম্ভব? ফ্রন্টিয়ারের আব্দুর রহমান উত্তেজিত কণ্ঠে বলল, আমি নিজে 3 দিন দেখছি স্যার, কেউ আমার কথা বিশ্বাস করে না। এখন আপনার কাছে আইসি হাজুর, কসম খোদার। আমাকে দেখাতে পারবে? ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন লারসেন। আলবত, আর আধা ঘন্টা পর আইব তারা। ও স্পিডবোট হামাদের না, ফিশারিরও না। আজই দেখাতে পারি হাজুর। বেশ, তুমি যাও, ঠিক 7টায় আসছি আমি ড্যামের উপর। খুশি মনের সাহেবের বাংলো থেকে বেরিয়ে এলো আব্দুর রহমান। একবার ভাবল, আজ যদি ওরা না আসে, বোকা বনতে হবে সাহেবের কাছে। তারপর মাথা ঝাঁকিয়ে মনে মনে বলল, রোজ আসছে, আজ আসবে না কেন? নিশ্চয়ই আসবে। কাপ্তাই বাঁধের কাজ শেষ, পাওয়ার হাউস তৈরির শেষ পর্বের কাজ চলছে জোরে সোরে। তুমুল ব্যস্ততা চারদিকে, শ্বাস শ্বাস রব। প্রেসিডেন্ট আসবেন ড্যাম ওপেন করতে। এরই মধ্যে এই ফ্যাকরা। আজ 8 বছর ধরে প্রজেক্টের সার্ভে ডিপার্টমেন্টে কাজ করছে আব্দুর রহমান। কাপ্তাইকে সে ভালোবেসে ফেলেছে সমস্ত হৃদয় দিয়ে। ওর চোখের সামনেই তিল তিল করে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে এই বাঁধ। প্রজেক্টের খুঁটিনাটি ওর নখদর্পণে। ড্যামের সর্বাঙ্গীন মঙ্গলের দিকে লক্ষ্য রাখার গুরুদায়িত্ব ওর ধারণা ওরই উপর ন্যস্ত আছে। সীমান্ত প্রদেশের আব্দুর রহমান এখানে এসে সবার প্রিয় আব্দুল হয়ে গেছে। সাহেব সুররা স্পিড বোর্ডে করে বেড়াবেন কি পাহাড়ি গ্রাম দেখতে যাবেন, কিংবা 60 মাইল উত্তরে যাবেন হরিণ শিকারে, সঙ্গে কে যাবে? ওই আব্দুল। সব কিছুতেই ওর অক্লান্ত উৎসাহ। এই পার্বত্য চট্টগ্রামের কোথায় সে যায়নি। 40 মাইল পায়ে হেঁটে দুর্গম লুসাই হিলেও গিয়েছে সে সাহেবদের সঙ্গে। কদিন ধরে একটা ব্যাপার লক্ষ্য করে বড় উৎকণ্ঠিত হয়ে উঠেছে আব্দুল ভিতরে ভিতরে। আর 2 দিন পর প্রেসিডেন্ট আসছেন প্রজেক্ট ওপেন করতে। ছোট্ট শহরটার তাই অস্বাভাবিক চাঞ্চল্য। চারিদিকে শ্বাস শ্বাস রব পড়ে গিয়েছে। প্রচুর আইবি সিআইডি ঘুরঘুর করছে শহরের আনাচে কানাচে। কিন্তু আইবি কর্মতৎপরতা বলে এই ঘটনাকে হালকা করে দেখতে পারেনি সে। তাই যদি হয়, তবে ভুরভুরি কিসের? অ্যাক্টিভ খৈনি নিচে ঠোঁট আর দাঁতের ফাঁকে যত্নের সাথে ছেড়ে দিয়ে সেটাকে ঠিক জায়গাতে বসিয়ে নিল আব্দুল। তারপর স্পিলওয়ের গার্ডরুমে ঢুকে দোনলা বন্দুকধারী দেশওয়ালি ভাইয়ের সাথে অনর্গল পশতু ভাষায় কিছুক্ষণ বাতচিত করল। ঠিক 7টায় দূর থেকে লারসেন সাহেবকে আসতে দেখে এগিয়ে গেল আব্দুল। সন্ধ্যার আর দেরি নেই। কিছুক্ষণ চেয়ে থাকার পর রিজার্ভয়ারের মধ্যে দূরে একটা স্পিডবোট দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন মিস্টার লারসেন। উঁচু একটা টিলার আড়ালে অদৃশ্য হয়ে গেল সেটা। আরও আধ ঘন্টা পর আব্দুলের কথা মতো সত্যিই পানির উপরে ছোট ছোট বুদবুদ দেখা গেল। শক্তিশালী টর্চ জেলে দেখা গেল সেই টিলার দিক থেকে বুদবুদের একটা রেখা ক্রমেই এগিয়ে আসছে বাঁধের দিকে। গজ 15 থাকতে এগোনোটা থেমে গেল। এবার এক জায়গাতেই উঠতে থাকলো বুদবুদ। মিস্টার লারসেন উত্তেজিত হয়ে বললেন, মাই গড, আশ্চর্য! আব্দুল, তুমি ছুটে যাও তো। স্টোর থেকে আমার নাম করে 2টো আকুয়ালাং নিয়ে এসো। আর যাওয়ার পথে লোকমানকে বলে যাও আমাদের স্পিডবোট রেডি করে ঘর থেকে যেন আমার রাইফেলটা নিয়ে আসে। যাও, কুইক! দৌড় দিল আব্দুল। ঠিক সেই সময়ে দূর থেকে একটা ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ শোনা গেল। সেই টিলার দিক থেকেই এলো শব্দটা। ক্রমে দূরে মিলিয়ে গেল সেই শব্দ। ফিরে চলে গেল স্পিডবোট। কাপ্তাইয়ের 5 মাইল উত্তর পশ্চিমে হাতের বাম দিকে একটা মাটির টিলা। এখন রিজার্ভয়ারের পানি বেড়ে ওঠায় ডুবুডুবু। তারই ভিতর দামি আসবাবপত্রের সুসজ্জিত একটা প্রশস্ত ঘর। একটা সোফায় বসে আছেন গৃহস্বামী কবির চৌধুরী, আর অপর একখানায় ভারতীয় গুপ্তচর বিভাগের একজন উচ্চপদস্থ মাদ্রাজি কর্মকর্তা মিস্টার গোবিন্দ রাজলু। পাশের টিপয়ের উপর চায়ের কাপটা নামিয়ে রেখে
গোবিন্দ রাজলু বলল, অসামান্য প্রতিভা আপনার মিস্টার চৌধুরী। এই পাহাড়ের মধ্যে এত বড় একটা গবেষণা কেন্দ্র তৈরি করলেন কি করে? এত সব যন্ত্রপাতি, এত রকম ব্যবস্থা, অথচ বাইরে থেকে কিছুই বুঝবার উপায় নেই। এই অকুণ্ঠ প্রশংসায় কিছুমাত্র বিচলিত না হয়ে চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চাইল রাজলুর চোখের দিকে, তারপর বলল, আপনার প্রস্তাবে আমি রাজি আছি মিস্টার রাজলু। শুক্রবারই ঘটবে ঘটনাটা। দেওয়ালের গায়ে দুটো তাকের উপরে থরে থরে সাজানো আছে বই। চৌধুরী উঠে গিয়ে একটা বোতাম টিপতেই দেওয়ালের খানিকটা অংশ ঘুরে গেল। বই শুদ্ধ সামনের দিকটা অদৃশ্য হয়ে গেল পিছনে, আর পিছন দিক থেকে সামনে চলে এলো একটা সিসিটিভি, অর্থাৎ ক্লোজড সার্কিট টেলিভিশন সেট। সেটটা চালু করে দিয়ে নিজের আসনে গিয়ে বসল চৌধুরী। গোবিন্দ রাজলু অবাক হয়ে দেখল, পরিষ্কার কাপ্তাই ড্যামের ছবি দেখা যাচ্ছে টেলিভিশনে। এক আধটা গাড়ি সাঁ করে চলে যাচ্ছে বাঁধের উপরের রাস্তাটা দিয়ে। সামনে থই থই করছে জল, অল্প বাতাসে ছোট ছোট ঢেউ উঠছে সে জলে। রিজার্ভয়ারের জল এখন কতখানি জিজ্ঞেস করল রাজলু। সি লেভেল থেকে 99 ফুট। এটা সার্ভে অব পাকিস্তানের হিসাব, ড্যামের হিসাব অবশ্য আলাদা। ওরা সি লেভেলের 9 ফুট নিচ থেকে ধরে, ওরা বলবে এখন 108 ফুট। আচ্ছা, পুরো ড্যামের ফিল ম্যাটেরিয়াল কতখানি? মাত্র 3টেতেই কাজ হয়ে যাবে বলে মনে করেন? ফিল ম্যাটেরিয়াল হচ্ছে 15,66,80,000 CFS। হ্যাঁ, আমার মতে 3টেই যথেষ্ট। মেইন ড্যামটা 2,200 ফুট লম্বা, আর চওড়া হচ্ছে ওপরটা 22 ফুট, নিচটা 145 ফুট। 3টে জায়গা ভেঙে দিতে পারলে বাকিটা আপনিই উড়ে যাবে। তাছাড়া দেখুন, স্পিলওয়ের 16টা গেট, প্রতিটা 32 বাই 40 ফুট। আমার লোক সবকটা লক গেট সম্পূর্ণ খুলে দিয়ে সরে পড়বে। সবাই যখন প্রেসিডেন্টের ওপেনিং নিয়ে ব্যস্ত সেই সুযোগে। এছাড়াও পাওয়ার হাউসের টানেল ডায়ামিটার হচ্ছে 32 ফুট, সেখান দিয়েও বেরোচ্ছে পানি। সবটা মিলে মোট এফেক্ট হচ্ছে, এক কথায় যাকে বলে ডিভাস্টেটিং, ভয়ঙ্কর। পুরো রিজার্ভয়ার অর্থাৎ 253 বর্গমাইলের এতদিনকার জমা পানি একসাথে বেরোবার চেষ্টা করছে। কল্পনা করুন একবার। আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার রাজলু, এই তোরের মুখে প্রেসিডেন্টের চিহ্নমাত্রও খুঁজে পাওয়া যাবে না। পাক চীন প্যাক্ট নিয়েও ভারতকে আর মাথার ঘাম পায়ে ফেলতে হবে না। আমাকে আপনি আশ্চর্য করে দিচ্ছেন মিস্টার চৌধুরী। ভয়ানক নিষ্ঠুর লোক আপনি মশাই। এত সাংঘাতিক একটা কাজ এমন ঠান্ডা মাথায় কি করে করছেন আপনি? এতটুকু বিকার নেই? লক্ষ লক্ষ মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে একবারও কি দ্বিধা হচ্ছে না? কিংবা হচ্ছে না এক বিন্দু বিবেক দংশন? দেখুন, সে অনেক কথা। আমাদের কারো হাতেই এত সময় নেই যে এ নিয়ে আলাপ করব। তবু এটুকু আপনাকে বলতে পারি যে এমন হঠাৎ করে যদি প্রয়োজন হয়ে না পড়ত, তাহলে হয়তো এত প্রাণ নষ্ট না করে অন্য উপায় অবলম্বন করতাম আমি। কেবলমাত্র আকস্মিক প্রয়োজনের তাগিদেই আপনাদের সাহায্য নিতে হচ্ছে আমাকে, এবং কেবলমাত্র এই জন্যই প্রজেক্ট ওপেনিংয়ের দিন ড্যাম ভাঙ্গার গর্হিত প্রস্তাব আমাকে অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হলো। কথার ফাঁকে ফাঁকে বাঁকা পাইপটায় টোবাকো ভরা হচ্ছিল। এবার সেটা ধরিয়ে দিয়ে টেলিভিশন সেটের একটা নব সামান্য ঘুরিয়ে ছবিটা আরও পরিষ্কার করে দিল মিস্টার চৌধুরী। তারপরেই কি দেখে চমকে উঠে এক্সকিউজ মি বলে একপাশে টেবিলের উপর রাখা ওয়্যারলেস ট্রান্সমিটারের সামনে গিয়ে বসল। হঠাৎ চৌধুরীকে এমন ব্যস্ত হয়ে উঠতে দেখে বিস্মিত গোবিন্দ রাজলু টেলিভিশনের দিকে চেয়ে দেখল, তাতে একজন মার্কিন সাহেবকে দেখা যাচ্ছে। হাত নেড়ে কাউকে কিছু নির্দেশ দিচ্ছে সে। বাঁধের কাছেই জলের মধ্যে কিছু লক্ষ্য করছে সাহেব টর্চ জেলে। কানে ইয়ারফোন লাগিয়ে 11 মেগাসাইকেলসে সিগন্যাল দিল চৌধুরী। XYZ কলিং, SB2, ক্যান ইউ হেয়ার মি? দুবার কথাটা বলল চৌধুরী। SB2 স্পিকিং, হেয়ার ইউ লাউড অ্যান্ড ক্লিয়ার। সাথে সাথেই উত্তর এলো স্পিড বোট থেকে, 13 নম্বরকে বোটে ফিরিয়ে আনো, সিগন্যাল দাও। খানিকক্ষণ চুপচাপ থাকার পর উত্তর এলো, আমাদের সিগন্যাল পাচ্ছে না 13 নম্বর, অনেক দূর চলে গেছে, এগিয়ে যাব সামনে। এক মুহূর্ত চিন্তা করে চৌধুরী বলল, না, ফিরে চলে এসো এক্ষুনি।
চিন্তিত মুখে আবার কিবোর্ডে কিছুক্ষণ আঙ্গুল চালিয়ে বলল, XYZ কলিং, KP5, XYZ, 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 ক্যান ইউ হিয়ার মি? বার কয়েক কথাটা উচ্চারণ করল সে। তারপর উত্তর এলো, দিস ইজ KP5, হেয়ার ইউ লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। কাপ্তাই VIP রেস্ট হাউজের একটা কামরায় ট্রান্সমিটারের সামনে বসে শুনছে KP5। ড্যামের গায়ে আনলাকি 13 কাজ করছে। মিনিট 5 মধ্যে ধরা পড়বে ও। তুমি গিয়ে পানিতে নামবে সবার আগে, যন্ত্রপাতি মাটি চাপা দিয়ে দেবে এবং 13 নম্বরের মৃতদেহ নিয়ে উপরে উঠবে। বুঝতে পেরেছ? 13 যেন জ্যান্ত পানির উপরে না ওঠে। বুঝেছি স্যার, যাচ্ছি এক্ষুনি। 60 মডেলের একটা কালো শেভরোলে চিফ ইঞ্জিনিয়ার লার্সেনের পাশে এসে থামল জোরে ব্রেক কষে। জানালা দিয়ে মুখটা বের করে আরোহী বলল, হ্যালো লার্সেন, কি করছো এখানে? হ্যালো ইসলাম, তুমি কোত্থেকে? নেমে এসো, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তোমাকে। কি ব্যাপার? বলে গাড়ি থেকে নেমে এলো রফিকুল ইসলাম, অফিসার্স ক্লাবের হিরো। এই ইসলাম ক্লাবে মোটা স্টেকে ব্রিজ ফ্লাশ পোকার খেলে এবং প্রতিবার প্রচুর টাকা হেরে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক পরিবেশন করে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে সে সবার কাছে। বছর তিনেকের নিয়মিত যাতায়াতে সবার সাথেই খাতির জমিয়ে নিয়েছে এই সদালাপি সুদর্শন ধনী যুবক। লার্সেন সাহেবও একে খুব স্নেহের চোখে দেখেন। ওই দেখো, ওখানে বুদবুদ কিসের বলতে পারো? টর্চের আলোয় পানির উপর অনেকগুলো বুদবুদ দেখল ইসলাম। বলল, আশ্চর্য, এ তো আকুয়ালাঙ্গের ভুরভুরি। ওখানে কাউকে নামিয়েছ নাকি নিচে? না, ওই টিলার কাছ থেকে কেউ পানির নিচ দিয়ে এসেছে বাঁধের গায়ে। লোকটা কি করছে জানা দরকার। কাল গিয়েছিলাম কক্সবাজারের সিতে রেয়ার কিছু শঙ্খ তুলতে। গাড়ির পিছনে আকুয়ালাংটা বোধহয় রয়ে গেছে। নেমে দেখব নাকি? দাঁড়াও, আব্দুলকে স্টোরে পাঠিয়েছি, ও আসুক, দুজন একসাথে নেমো। পানির নিচে একাধিক লোক থাকতে পারে, অস্ত্রশস্ত্রও থাকতে পারে। হেসে উড়িয়ে দিল ইসলাম কথাটা। তারপর গাড়ির পিছন থেকে কম্প্রেসড এয়ারের সিলিন্ডার ফিট করা কিম্ভূত কিমাকার ডুবুরি পোশাক বের করে পরে নিল 8 মিনিটের মধ্যে। কাঁটাতারের বেড়া টেনে ধরল মিস্টার লার্সেন। বাঁধের গায়ে সাজিয়ে রাখা বড় বড় কালো পাথরগুলোর উপর পা ফেলে ফেলে তরতর করে নেমে গেল ইসলাম পানিতে। কিছুদূর নেমেই কাচের মধ্য দিয়ে পরিষ্কার দেখা গেল প্রায় 70-80 ফুট নিচে একটা উজ্জ্বল আন্ডার ওয়াটার টর্চ জেলে কি যেন করছে আনলাকি 13। আনলাকিই বটে, হাসল ইসলাম। প্রায় 15 ফুট কাছে যেতেও যখন লোকটা টের পেল না, তখন পকেট থেকে সরু একটা টর্চ বের করল ইসলাম। ওর ভয় কেবল লোকটার পাশে মাটিতে রাখা হারপুন বন্দুকটাকে। আর 3 হাত এগোতেই হঠাৎ 13 নম্বর কাজ বন্ধ করল। তারপর চট করে ঘুরে ইসলামের দিকে টর্চের আলো ফেলেই একটানে হারপুনটা তুলে নিল হাতে। টর্চের তীব্র আলো পড়ায় মস্ত বড় একটা কাতলা মাছ সরাত করে সরে গেল সামনে দিয়ে। সাথে সাথেই হাতের পেন্সিল টর্চ জেলে সিগন্যাল দিল ইসলাম। হারপুনের ট্রিগার থেকে আঙ্গুলটা সরে গেল 13 নম্বরের। প্রত্যুত্তরে সেও সিগন্যাল দিয়ে হারপুনের সেফটি ক্যাচটা আবার তুলে দিল উপরে। তারপর সেটা নামিয়ে রেখে একটু বিশ্রাম নেওয়ার জন্যে বসে পড়ল মাটিতে। এতক্ষণ একটানা পরিশ্রমে রাবারের ভেতরে দরদর করে ঘাম ঝরছে ওর দেহ থেকে। ভাবল বোধহয় তার কাজ তদারক করবার জন্য কেউ এসেছে। কিন্তু কেন জানি বুকের ভেতরটা একবার কেঁপে উঠল ওর। বরফে গর্ত করবার একটা ফিনবোর্ড দিয়ে বাঁধের গায়ে গর্ত খুঁড়ছে 13 নম্বর। ফিনল্যান্ডে এই যন্ত্রের ব্যবহার খুব বেশি। হাতে তুলে নিয়ে দেখল ইসলাম, প্রায় 3.5 ফুট লম্বা আর পানির নিচে 1.5 ওজনের এই যন্ত্র অনায়াসে 12 ইঞ্চি ব্যাসের গর্ত তৈরি করতে পারে মাটিতে। মিনিয়াপোলিসের রাপালা কোম্পানির তৈরি এই ফিনবোর। ইচ্ছে করলে অনেক লম্বা করা যায় একে রড জুড়ে জুড়ে। বন্দুকটা হাতে তুলে নিল ইসলাম। দেখল ফ্রান্সের নামকরা চ্যাম্পিয়ন হারপুন গান ওটা। সমুদ্রে হাঙ্গর, ব্যারাকুডা, এমনকি তিমি মাছ পর্যন্ত মারতে এ জিনিস অদ্বিতীয়।
আবার কাজ করবার ইঙ্গিত করতেই আনলাকি 13 যন্ত্রটা নিয়ে ঝুঁকে পড়ল গর্তের উপর। আর ওর অজান্তে ইসলামের ডান হাতে ধরা সিরিঞ্জের সুচটা ঢুকে গেল রাবারের পোশাক ভেদ করে ওর পিঠে, হার্টের কাছটায়। প্রায় সঙ্গে সঙ্গেই ঢলে পড়ে গেল লোকটা, ঠিক যেন ঘুমিয়ে পড়ল এক মুহূর্তে। এবার গর্তের মধ্যে সম্পূর্ণ ঢুকিয়ে দিল ইসলাম যন্ত্রটা এবং তার সাথের রডগুলো। তারপর মুখটা মাটি দিয়ে চেপে বন্ধ করে দিল। উজ্জ্বল আলোটা ঘুরিয়ে ফিরিয়ে অনেক মাছ দেখতে পেল সে, যেন একটা মস্ত বড় অ্যাকুরিয়ামের মধ্যে চলে এসেছে ও। ছোট ছোট মাছ নির্ভয়ে ওর পাশ দিয়ে খেলে বেড়াচ্ছে। বড় বড় গলদা চিংড়ির উপর আলো পড়তেই 8 হাত পা কুকড়ে ওগুলো কয়েক পা পিছিয়ে যাচ্ছে লেজের উপর ভর করে। টুকটুকে লাল চোখ দিয়ে অবাক হয়ে দেখছে ওকে। অসংখ্য কাকড়া গর্ত থেকে অর্ধেকটা শরীর বের করে ওর মতিগতি লক্ষ্য করছে। এগোলেই শুরুত করে ঢুকে পড়বে গর্তে। টর্চের আলো দেখে কৌতূহলী বড় বড় রুই কাতলা ভদ্র দূরত্ব বজায় রেখে আশপাশে ঘুরঘুর করছে। তাড়াতাড়ি কাজ শেষ করবার তাগিদ অনুভব করল ইসলাম। অনায়াসে গোটা আস্টেক মাছ মারল সে হারপুন দিয়ে। তারপর একটা সরু শক্ত দড়ি দিয়ে মাছগুলোকে বেঁধে নিয়ে 13 নম্বরের মাথার ঢাকনিটা খুলে আলগা করে দিল। এক হাতে হারপুন আর মাছের দড়িটা, আর অন্য হাতে 13 নম্বরের মৃতদেহটা ধরে এবার টেনে নিয়ে চলল সে উপরে। মাঝপথে আসতেই দেখা গেল আব্দুল নামছে নিচে। আব্দুলের হাতে মৃতদেহটার ভার দিয়ে আগে আগে উপরে উঠে এলো ইসলাম। বাঁধের উপর এখন অনেক লোক জড়ো হয়েছে। কয়েকজন গার্ডও এসে গেছে। একজন গেছে থানা থেকে ওসিকে ডাকতে। রীতিমতো হুলস্থুল কাণ্ড। খোঁড়াতে খোঁড়াতে উপরে উঠে এলো ইসলাম। মাথা থেকে ঢাকনিটা খুলতেই লার্সেন সাহেব জিজ্ঞেস করলেন, লোকটা কোথায়? মাছ কিসের? আব্দুল আনছে লোকটাকে। বেটা হারপুন দিয়ে আমাকে প্রায় মেরে ফেলার জোগাড় করেছিল। নেমে দেখি ভদ্রলোক বাঁধের গায়ে বসে বসে মাছ মারছেন। আইসি, তাহলে মাছ চুরি হচ্ছে রিজার্ভয়ের থেকে এই কায়দায়? আমি ভেবেছিলাম না জানি কি তুমি জখম হওনি তো? না, বেকায়দায় পড়ে পাটা শুধু মচকে গেছে, ভেঙেও গিয়ে থাকতে পারে। এক্ষুনি হাসপাতালে যাওয়া দরকার। এমন সময় আব্দুল উঠল লোকটাকে নিয়ে। সবাই ধরাধরি করে কাঁটাতারের এপাশে নিয়ে এলো দেহটা। আব্দুলের চোখে চোখ পড়তেই অন্যদিকে চোখ ফিরিয়ে নিল রফিকুল ইসলাম। এরপর আর্টিফিশিয়াল রেসপিরেশনের চেষ্টা। কিভাবে ধস্তাধস্তিতে লোকটার মাথার ঢাকনি খুলে গেছে তার মনগড়া বিবরণ। পুলিশের ডায়েরি, হাসপাতাল পাঠানো, পোস্টমার্টেমের ব্যবস্থা। কালো শেভ্রোলের বিলীয়মান ব্যাকলাইট দুটোর দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে আব্দুল বলল, শুয়ারকা বাচ্চা। টেবিলের উপর পরিপাটি করে সাজানো রয়েছে ব্রেকফাস্ট। এক গ্লাস অ্যাপল জুস কয়েক ঢুকে শেষ করে থক করে টেবিলের উপর গ্লাসটা নামিয়ে রাখল পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের উজ্জ্বলতম তারকা শ্রীমান মাসুদ রানা। বয়স 26, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, গায়ের রং শ্যামলা। সে বাংলায় কথা বলে। সকাল 8টা। 10টার দিকে অফিসে একবার নিয়মিত হাজিরা দিয়ে আজ যাবে ক্লাবের সুইমিং পুলে। 2টি মেয়েকে কথা দিয়েছে সাঁতার শেখাবে। 10টার এখনও অনেক দেরি, তাই ধীরে সুস্থে 2টো কাঁচা পাউরুটি আর 2টো মচমচে টোস্টের উপর 1 আঙ্গুল পুরু করে চিটাগাঙের ভিটা মাখন লাগিয়ে নিল রানা। পরিজ আর সেই সাথে দুধের বাটিটা ঠেলে সরিয়ে দিল ডান ধারে। খাবে না। তারপর একটা কাঁচা রুটির উপর কোয়েটা থেকে আনানো হান্টার্স বিফ কেটে স্লাইস করে সাজিয়ে 1 কামড় দিল। সেই সাথে 1 প্লেট ভর্তি স্ক্রালসড এগ থেকে 1 টেবিল স্পুনফুল অদৃশ্য হয়ে যেতে থাকল। বিফ শেষ হতেই আরেকটা স্লাইসের উপর সাজানো হলো ক্রাফট পনির। মিনিট খানেকের মধ্যে সেটাও যখন শেষ হয়ে এলো, তখন মচমচে টোস্টের উপর হালকা করে মিচেলসের গুয়াভা চেরি লাগানো হলো। সেই সঙ্গে চলল গোটা দই, ইয়া বড় মুন্সিগঞ্জের অমৃতসাগর কলা। তারপর ফ্রিজ থেকে
সদ্য বের করা বোতলের ঠান্ডা পানি ঢেলে নিল রানা একটা গ্লাসে। দিন ঢুকে গ্লাসটা শেষ করতেই ঘরে ঢুকলো রাঙ্গার মা। বুড়িকে এক নজর দেখে নিয়ে নিশ্চিন্ত মনে আরাম করে সোফায় হেলান দিয়ে দুটো শুদ্ধ পা তুলে দিল রানার টেবিলের উপর। চোখ বন্ধ করেই সে অনুভব করল ফর্সার টেবিল ক্লথের উপর রাখা জুতো জোড়ার দিকে একবার চেয়ে নিয়ে বুড়ি পট থেকে কফি ঢেলে রানার হাতের কাছে টিপয়ের উপর রাখল। তারপর নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে। পরপর 2 কাপ কড়া কফি খেয়েও গতরাত জাগরণের গ্লানিটা শরীর থেকে গেল না মাসুদ রানার। কদিন ধরে কাজ নেই হাতে। আজ টেনিস, কাল গলফ, পরশু সুইমিং, তারপর দিন রোয়িং, ফ্লাইং, ড্যান্সিং, ব্রিজ ইত্যাদি করে ক্লান্ত হয়ে পড়েছে রানা। খাঁচায় বন্দি বাঘের মতো ছটফট করছে তার বিপদ আর রোমাঞ্চপ্রিয় মন। গতরাতে 3টে পর্যন্ত পোকার খেলেছে ক্লাবে, কিন্তু এসবে কি আর মন ভরে? একা মানুষ। 5-1 পুরানা পল্টনে ছোট্ট একটা একতলা বাড়ি ভাড়া করে আছে সে। 3খানা বড় বড় ঘর, লাইট, কল, অ্যাটাচ বাথ, কিচেন, সার্ভেন্টস কোয়ার্টার, সব ব্যবস্থা ভালো। গাড়ি বারান্দার সামনে ছোটখাটো বেশ সুন্দর একটা লন আছে। ভাড়া 500 টাকা। অফিস থেকেই ভাড়া পায় বাড়িওয়ালা মাসে মাসে। ধনির দুলাল সেজে থাকতে হয় রানাকে অফিসের হুকুমেই। ঘর 3খানার একখানা রানার বেডরুম, একটা ড্রয়িং রুম, বাকিটা খালি পড়ে থাকে। হঠাৎ যদি কোনো অতিথি এসে পড়ে সেই অপেক্ষায়। মুখলেস বাবুর্চির হাতে ইংলিশ খানা খাচ্ছিল এতদিন। হঠাৎ বছর 2 আগে একদিন রাঙ্গার মা এসে উপস্থিত হলো। জিজ্ঞেস করল, ও আব্বা, রান্নার নোক রাখবি? প্রথম দর্শনে রানার পছন্দ হয়ে গেল বুড়িকে। বয়স 55-র উপর, দাঁত একটাও নেই। এ বয়সেও শরীর একেবারে ঢিলে হয়ে যায়নি। আটোসাটো কর্মঠ চেহারা। আর আসল কথা হলো, কেন জানি রানার নিজের মরা মায়ের কথা মনে পড়ল ওকে দেখে। কোথায় যেন মিল আছে। বলল, ভালো রান্না করতে জানো? জানি। কথাটার মধ্যে আত্মপ্রত্যয় আছে। আগে কোথায় কাজ করেছ? ও মা, নোকের বাসায় কাজ করতে যাব কেন? আমার নিজেরই। হঠাৎ চেপে গেল বুড়ি। তারপর একটু মলিন হাসি হেসে বলল, বিটার বউয়ের সাথে নাক করে আসছি। বাড়ি কোথায় তোমার? যশোর। ছেলে বউ কোথায়? সেখানেই। ও, পালিয়ে এসেছ ঢাকায়? 2 দিন পর আবার মন টানলেই এখান থেকে পালাবে? যাও তুমি, এমন লোক আমার লাগবে না। এই উত্তরেই যেন আশা করেছিল। ঠিক এমনভাবে কোনো রকম যুক্তিতর্কের অবতারণা না করেই চলে যাচ্ছিল বুড়ি। হঠাৎ রানা কি ভেবে ডাকল পিছন থেকে। বুড়ি ঘুরতেই দেখল জল গড়াচ্ছে ওর চোখ দিয়ে। বুঝল রানা এক কাপড়ে রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ঢাকায় কোথাও কিছু চেনে না। এ বাড়ি ও বাড়ি ঠোকর খেয়ে ফিরছে, কিন্তু চাকরি হয়নি, খাওয়া দাওয়া হয়নি কদিন কে জানে। এমন অপ্রত্যাশিত দুর্বিপাকে পড়ে রাগে, দুঃখে, হতাশায় ভেঙে পড়েছে বুড়ি। আঁচল দিয়ে চোখ মুছে কাছে এসে দাঁড়াতেই রানা বলল, তা বেতন চাও কত? আমি তো জানিনি। কাজের লোককে সবাই যা দেয় তাই দেবেন। বেশ, থাকো আমার এখানেই। মুখলেস তো ওর হাড়ি পাতিল ধরতে দেবে না। তুমি এখন খেয়ে দিয়ে বিশ্রাম নাও। বিকেলে ওর সাথে গিয়ে দোকান থেকে সব কিনে আনবে। সেই বুড়ি রয়েই গেল। ঝোঁকের মাথায় ওকে থাকতে বলেই খুব আফসোস হয়েছিল রানার। কেন শুধু শুধু জঞ্জাল বাড়াতে গেলাম? বেশ তো চলছিল, কোনো হাঙ্গামা ছিল না। ভেবেছিল কোনো সুতো পেলেই বাড়ি পাঠিয়ে দেবে। কিন্তু পরদিন ওর হাতের বাঙালি রান্না খেয়ে পরিতৃপ্তির একটা ঠেকুর তুলে রানা ভাবল, ছলে বলে কৌশলে যেমন করে হোক একে রাখতেই হবে, ছাড়া যাবে না। এখন অবশ্য বাজার করা ছাড়া মুখলেসের অন্য কাজ নেই। অল্প দিনেই বুড়ি বিলেতি রান্নাতেও ওকে ছাড়িয়ে গেছে, আর মুখলেসও হাফ সেরে বেঁচেছে। টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, 5827। রানা ধরল। কে? মাসুদ সাহেব বলছেন? প্রশ্ন এলো অপর দিক থেকে। হ্যাঁ, কি খবর সারোয়ার? আপনাকে একটু অফিসে আসতে হবে স্যার। বড় সাহেব জরুরি তলব করেছেন আপনাকে। মেজর জেনারেল রাহাত খানের পিএ গোলাম সারোয়ার বলল নির্বিকার কণ্ঠে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় উপস্থিত হলে
চেহারা চালচলনে একটা নির্লিপ্ত ভাব চেষ্টাকৃতভাবে এনে এক ধরনের আনন্দ পায় গোলাম সারোয়ার। বোধহয় আত্মসংযমের আনন্দ। রানার খুব ভালো করে জানা আছে এ কণ্ঠস্বর, তাই জিজ্ঞেস করল, ব্যাপার কি বলতো সারোয়ার? নতুন গোলমাল বাঁধল কিছু? কোথায় আছেন স্যার? হুলস্থুল কারবার। ভোর 5টা থেকে অফিস করছি আজ, জলদি চলে আসেন। বলেই ফোন ছেড়ে দিল কাজের চাপে সর্বক্ষণ ব্যস্ত অক্লান্ত পরিশ্রমী গোলাম সারোয়ার, অন্য কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই। মাসুদ রানা চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে পেল টেলিফোনটা রেখেই চটপট গোটাকতক ইমিডিয়েট লেবেল লাগানো ফাইল নিয়ে গোলাম সারোয়ার ছুটল চিফ অ্যাডমিনিস্ট্রেটরের কামরার দিকে। ঘন কালো ভুরুজোড়া অল্প একটু উঁচু করে ছোট্ট একটা শীষ দিল মাসুদ রানা। তাহলে তো খেলা জমে উঠেছে মনে হচ্ছে। ব্যান্ড আর জুতো পরাই ছিল। ভোরবেলা গোসল করেই সে এগুলো পরে ফেলে সব সময়। ড্রয়ার থেকে পিস্তল ভরা হোলস্টারটা বের করে বাঁ কাঁধে ঝুলিয়ে নিল রানা। পিস্তলটা খুব দ্রুত কয়েকবার হোলস্টার থেকে বের করে ঠিক জায়গা মতো হাতটা পড়ছে কিনা দেখে নিল। তারপর রোজকার অভ্যাস মতো স্লাইডটা 8বার টেনে একে একে 8টা গুলি বের করে পরীক্ষা করল ইজেক্টার ক্লিপটা ঠিকমতো কাজ করছে কিনা। ম্যাগাজিন রিলিজটা টিপতেই সরাত করে বেরিয়ে এলো খালি ম্যাগাজিন। আবার স্লাইড টেনে চেম্বারে একটা বুলেট ঢুকিয়ে আস্তে হ্যামারটা নামিয়ে দিল রানা। সব সময় ঠিক ফায়ারিং পজিশনে এনে রাখে সে। তার বিপদসংকুল রোমাঞ্চকর জীবনের একমাত্র বিশ্বস্ত সাথী এই .32 ক্যালিবারের ডাবল অ্যাকশন অটোমেটিক ওয়ালখার পিপিকে পিস্তলটি। ম্যাগাজিনের 7টা বুলেট ভরে যথাস্থানে ঢুকিয়ে দিল রানা। ক্যাচের সাথে আটকে একটা ক্লিক শব্দ হতেই সন্তুষ্ট চিত্তে আবার শোল্ডার হোলস্টারে ভরে রাখল সে তার ছোট্ট যন্ত্রটা। তারপর একটা নীল টি শার্ট পরে ড্রেসিং টেবিলের লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে ভালো করে দেখে নিল শোল্ডার হোলস্টারটা কোনো দিক থেকে দেখা যাচ্ছে কিনা। তারপর নিশ্চিন্ত হয়ে স্টার্ট দিল ওর একান্ত প্রিয় জাওয়ার XK গাড়িতে। ও আব্বা, দরজার চাবিটা নেছেন? রাঙ্গার মা এসে দাঁড়ালো। না তো, কেন? তুমি বাসায় থাকবে না? দুপুরে একটু মিরপুরের মাজার যাব। ড্রয়ার থেকে আমার চাবিটা নিয়ে মুখলেসের কাছে দিয়ে যেও। ও তো আমার সঙ্গে যাবি। বেশ, তোমার চাবিটা জলদি আমাকে দাও। তুমি ড্রয়ার থেকে আমারটা নিয়ে নিও। নাও, তাড়াতাড়ি করো। বাড়ি থেকে বেরিয়ে একটু হাসল রানা। যেদিনই বিশেষ টেলিফোন আসবে অফিস থেকে সেদিনই বুড়ির মিরপুরের মাজার যাওয়া চাই। এই 2 বছরের মধ্যে রাঙ্গার মা দেখেছে যতবারই এমন টেলিফোন এসেছে ততবারই আব্বা কয়দিন আর বাড়িতে ফেরেনি। প্রায়ই শরীরে কাটাকুটি নিয়ে বাড়ি ফেরে আব্বা। একবার তো 20 দিন পর খাটিয়াই করে হাসপাতাল থেকে বাড়িতে দিয়ে গেল কয়েকজন লোক। সারা অঙ্গে জখমের দাগ। 1 মাস কত সেবা শুশ্রূষা করে জ্যান্ত করতে হয়েছে তাকে। আব্বা যে কি কাজ করে তা ঠিক জানে না সে, তবে কাজটা যে খুবই ভয়ঙ্কর আর বিপজ্জনক তা সে বুঝতে পারে। সদা সর্বদা তাই শঙ্কিত হয়ে থাকে সে। এক একবার মনে হয় আব্বা বোধ হয় পুলিশের নোক, আবার সন্দেহ হয় পুলিশের নোক যদি হয় তবে মেজাজ এত ঠান্ডা কেন? গোলাগুলির সাথে কারবার আব্বার। তাই তো আব্বার সাথে সবসময় ছোট বন্দুক থাকে। এইটাই আব্বার চাকরি। বিপদ আসে বলেই না মাসে মাসে 1600 টাকা করে মাইনে দেয় আব্বাকে। কোনোভাবে বারণ করতে পারে না সে। তাই যতবারই রানা কোনো কাজে হাত দেয় ততবারই রাঙ্গার মা মিরপুরে মাজারে গিয়ে মানত করে আসে। যখন সুস্থ বা অসুস্থ অবস্থায় সে ফিরে আসে তখন মুখলেসকে দিয়ে মানত পুরো করে দেয়। বিরক্ত হয়ে মুখলেস একদিন রাঙ্গার মার এসব গোপন কথা বলে দিয়েছে রানাকে। গল্পটি এখানেই শেষ নয়। প্রতিটি কাহিনীর পেছনে লুকিয়ে থাকে আরও এক গহীন রহস্য, আর সেই রহস্যের দরজা খুলবে গল্পচক্রের পরের পর্বে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন এবং পরবর্তী পর্ব দ্রুত পেতে নেক্সট লিখে কমেন্ট করুন। আর হ্যাঁ, রহস্য, রোমাঞ্চ আর অন্ধকারের গভীরে ডুব দিতে গল্পচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিদায় নিচ্ছি
আজকের গল্পের শেষ দৃশ্য থেকে। দেখা হবে পরের গল্পে, পরের রহস্যে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।